বলে না, মানলে ঠাকুর না হলে পাথর। তোমার ফিলিংসের উপর তুমি ডিপেন্ড করে তুমি তাকে কী রূপে দেখবে, কী আকৃতিতে দেখবে। হয়তো আমি একটা কিছু করছি, তোমার সেটা ভালো লাগছে না, ওতে কিন্তু তোমার যা ক্ষতি হলো তার থেকে বেশি ক্ষতি হলো আমার। তাহলে প্রথম গুরু হিসেবে কি বাবাকেই দেখছেন? হ্যাঁ, একদম বাবার স্ট্রাকচারটা, বাবার ওইটা আমি ফলো করতাম, খুব ফলো করতাম। আমি যখন ভূমিষ্ঠ হলাম পৃথিবীতে, জগৎ দেখলাম, তখন আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তুমি নিজেকে যতটা যেভাবে তুমি বিস্তার করবে, নিউটন লয়ের মতো আর কি, যার যেমন ভাব তার তেমন লাভ। তোকে বলো না অমাবস্যা অমাবস্যা, অমাবস্যায় খুব একটা কিছু হয় না, হয় চতুর্দশীতে। চতুর্দশীর তিথিটা অনেক ভালো। বাবাকে আমি দেখেছি ওই তারাপীঠ শ্মশানের ভেতরে মাঝরাতে উঠে না অনেককে তাড়িয়ে দিতে, মারতে। ভালো করতে পারো না, খারাপ করতে এসছো। আগে একজন সাধু বা বৈষ্ণব, তাদের যে জায়গাটা ছিল, আজ তো সেই জায়গাটা নেই। তোমার ভেতর অন্তরাত্মা যেটুকু তোমার তুমি নেবে নিগড়ে, সেটা তোমার। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি অঞ্জন ব্যানার্জি দাকে। নমস্কার দাদা। নমস্কার। তুমি তো, আমি জানি ভালো করে যে তুমি অনেক সাধু সঙ্গ করেছো, বিভিন্ন ধর্মীয় স্থানে তুমি গেছো। তো একটু তোমার ছোটবেলা থেকে আমি জানতে চাইবো যে তোমার ছোটবেলাতে কোথায় কেটেছে। হ্যাঁ, সেটা আমি তোমায় বলতে পারি। আমার ছোটবেলা মানে আমার জ্ঞানচক্ষু হওয়ার পর থেকে আমার বাড়িতে আমি এক দেবতাকে দেখেছি, সে ঠাকুর আমার বাড়িতে প্রতিষ্ঠিত। তো তারপরে আমি যেটা শুনেছি আমার মা বাবার কাছ থেকে, যে আমার মায়ের লেট ইস্যু হয়েছে, যেমন হয় না মন্দিরে এখানে সেখানে সব জায়গায় গিয়ে ধর্ণা দেওয়া, মানত করা, তাবিজ কবজ নেওয়া, যেগুলো আগে ছিল আর কি। আমার 60-70 বছর আগে তো এগুলোই ছিল, তখন তো আর এইসব ছিল না, কোনো এই সার্জারি সেই সার্জারি ছিল না। তখন মানুষ বিশ্বাস করতো, তার ফল হয়তো পেয়েছে, বা অলৌকিক ফল পেয়েছে, না নর্মালি হয়েছে তার ফলটা সেইভাবে এসছে, সেটা তো আমি বলতে পারবো না, সেটা যারা পেয়েছে তারাও বলতে পারবে না, এসব বিশ্বাসের উপরে। তো আমার মা সেই তারকেশ্বরী ছিল, মায়ের মুখে গল্প, তারকেশ্বরে গিয়ে তখন হত্যা দিতে হয় নাকি বলে, শুয়ে থাকবে, দণ্ডি কাটা যেটা, না শুয়ে থাকতে হয় ওখানে। আচ্ছা, তো এই প্রসাদ খায় আর শুয়ে থাকবে, দৈববাণী মানে স্বপ্নাদেশ হয় যে অমুক জায়গায় ওইটা আছে, ওইটা খেয়ে নে, ধরো 5 দিন 6 দিন 7 দিন এরকম শুয়ে থাকতে হয়। তো ওই ধরো পুকুর ঘাটে হয়তো কিছু ভাসছে, ওইটা তুই খেয়ে নে। তো উঠে গিয়ে দেখলো হ্যাঁ ওইটা ওখানেই ভাসছে, বা ওটা ওখানেই আছে। তো সেটা নিয়ে তো আমার প্রথমে আমার নিজের দিদি হয় ওর পরে। তো দিদি হওয়ার পরে তো বাড়িতে সবাই কান্নাকাটি করেছে যে এত সুন্দরী নাকি পৃথিবীতে বাঁচে না, এটা আমার মা ঠাকুমার কাছে শোনা কথা। তো 6 মাসের মধ্যে নর্মালি মারা যায়, কিচ্ছু হয়নি তার। তারপরে আমার ইস্যু হয়, মানে তারপরে আমি জন্মাই, পৃথিবীতে আসি। তখন বা মা মানত করেছিল, এই মনসা ঠাকুর আছে না নাগদেবী, তার ওখানে মানত করেছিল। তো তখন আমি যখন আমার হওয়ার পরে আমার যখন অন্নপ্রাশন হবে, তখন বাড়িতে তখনকার যে রয়ানি গান হতো, সেজে গুজিয়ে সমস্ত, তখন তো বাড়িতে এইসব জায়গা তো ফাঁকা জায়গা, তো সেখানে 3 দিন ধরে আমার বাড়িতে ওই ঠাকুর এনে রয়ানি গান হয়। তোমার এই বাড়ির জায়গাটা একটু যদি বলো। আমার বাড়িটা যাদবপুর, বিবেকনগর, মনসা বাড়ি বললেই আমার বাড়ি ছিল সব। আমি জ্ঞানে তো দেখেছি শুধু জঙ্গল, নারকেল গাছ, বাড়িঘর নেই। তো ওখানে হয়ে যাওয়ার পরে 3 দিনের মাথায় যখন মাকে মানে গাছতলায় রেখে আসতে হতো, তো রাধাকৃষ্ণ, তারপরে মনসা ঠাকুর, শীতলা দেবী, এদের তো বিসর্জন দিতে নেই, এদের গাছতলায় রেখে আসতে। তখন বাবা বললো না থাক, আমি বাড়িতে থাকবে, আমি পুজো করবো। তো আমরা সব বরিশালের লোক, তো আমাদের একটু মনসা ঠাকুরের প্রতি একটু দুর্বলতা বেশি, গইলা মনসা বাড়ি আছে না। তো সেই থেকে বাবা পুজো করতে আরম্ভ করলেন। তখন বাবা ওই চুন সুরকি দিয়ে একটা দালান তৈরি করলেন, 15-12 ঘর, তার মধ্যে দেবী প্রতিষ্ঠিত হলো। তখন আমি ছোট, আমি যখন আস্তে আস্তে বড় হই, তখন এই নানা গল্প কথা শুনি। তখন আমি ক্লাস 7-8 পড়ি, আমার মনে আছে। তো হঠাৎ আমার বাবা হসপিটালে ভর্তি হয়েছিল, 1 মাস নীলরতন হসপিটালে ছিল। তখন ওই একজন ব্রাহ্মণকে ঠিক করেছে যে সকাল সন্ধ্যে তো বাড়িতে ঠাকুর থাকলে তাকে তো সকাল সন্ধ্যে দিতে হবে, খাবার দিতে হবে, বা আরতি করতে হবে, পুজো করতে হবে। তো
তো উনি আসে পুজোর পাঠ করতেন। মাসখানেক পরে বাবা যখন ফিরলেন বাড়িতে, একদিন স্নান টান করে সন্ধ্যেবেলা পুজোয় বসেন, মানে সন্ধ্যা আরতি দিতে বসেছেন। এটা আমাদের মানে সবাই জানে আর কি, মোটামুটি মানে এলাকায় সবাই জ্ঞাত আর কি এটা। আমি তো ওটা কিছু বানিয়ে বলতেও পারবো না। তো তখন দেখছে যে সোয়েটিং হচ্ছে, মানে মাটির, আমার বাড়ির ঠাকুর কিন্তু মাটির তৈরি, খড় মাটির তৈরি একদম, কোনো পাথর। এখনো যে আছে বসে সেও খড় মাটির, 70 বছর বয়স হয়েছে তার। একই বিগ্রহ, চেঞ্জ হয়নি। আসছি, সেটা চেঞ্জ করার কথা হয়েছিল বাবা। তো তখন ওই পালবাবু বলে আমাদের পাল বাজার আছে গড়ফাতে, ওখানে একজন ঠাকুর তৈরি করতেন, তারা বংশধর এখনো আছে, পাল মশাইয়ের নাম ছিল। তো খুব, উনি আবার কৃষ্ণ ভক্ত ছিলেন, গলায় কণ্ঠির মালা টালা ছিল। তো বেটে খাটো, কেউ লম্বা চওড়া নয়। তো উনি ঠাকুর দিয়েছেন, ঠাকুর নিয়েছে, তো বাড়ির প্রতিষ্ঠাতা হয়েছে, ঠাকুর বসেছে, সব আনন্দে ঠিক আছে। তো বাবা যখন পুজোতে বসেছেন তখন বাবার একটা কিছু ফিলিংস তৈরি হয়েছে, যে 1 মাস পরে যখন উনি পুজোতে বসেছেন, আমি দেখছি বাবা, আমরা সব দাঁড়িয়ে আছি, বাবা খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুরের না অনেক কিছু গণ্ডগোল হয়ে গেছে রে, তো ওইকে না অভিষেক করতে রাত্রিবেলা, এই তখন 7:30 8টা বাজে, তখন আজ থেকে 70 বছর আগে 7:30 8টা বাজা মানে বেশ রাত, রাত মানে মধ্যরাত্রি। কাঁচা দুধ লাগবে, কোথায় পাওয়া যাবে? এখন মিষ্টির দোকান, তখন বলতো এই হিন্দুস্তান সুইটস বলে একটি মিষ্টির দোকান আছে যাদবপুরে, ওনার যে মালিক রবিদা, উনি আমার বাবার খুব পরিচিত ছিলেন। আমরা আবার টেলিফোনে চাকরি করছি, তো ফোর্সিস এক্সচেঞ্জে উনি ইঞ্জিনিয়ার ছিলেন, মানে লাইন ইঞ্জিনিয়ার। তো সেই সূত্রে রবিবাবুর সঙ্গে ওনার খুব খুব হৃদ্যতা ছিল। তো উনি বললো যে আমাকে, আমার ডাকনাম বাবু বলেই ডাকতেন বাবা আমাকে, বললে, বাবু তুই এক কাজ কর, তুই একটু কাঁচা দুধ নিয়ে। তাই বলে ওই রাতটা আমি কোথায় যাবো কাঁচা দুধ? তো অ্যালমোনিয়ামের ওই টুনটুনি বলি আমরা, ঢাকনা দেওয়া থাকে একটা, ওইরকম একটা নিয়ে আমাকে বললো, তুই চলে যা বাবা, হিন্দুস্তান সুইটস আছে, ওখানে গিয়ে ম্যানেজার বাবু আছে, তাকে বল দুধ পেলে ওখানেই পাবি, আমি জানি দুধটা ওখানে আছে। উনি কীভাবে বলছেন আসলে, এবং কথাও হয়নি না, তখন তো ফোনের কোনো চান্স নেই যে কাউকে ফোন করবো দুধ আছে, সেও তো না। তো উনি আসলে বসেই বলছেন, এবং ওইদিকে মায়ের দিকে মুখ করেই বলে যাচ্ছে। তো আমি শুনে আমার মা আমাকে এটা বার করে দিল। আমি সঙ্গে একজন ছিল বোধহয় আমাদের পাড়ারই, একা একা যাবো, তোরা হেঁটে যেতে হবে, তখন তো রিক্সাও নেই। তখন তোমার বয়স কত? তখন ক্লাস 7 8 পড়ি, 5 8 5 13 14 বছর বয়স, 5 বছর তখন ক্লাস 1। তখন তো আর এই মানে আমাকে এখন যেগুলো ইনফ্যান্ট হ্যান ত্যান এইসব তো ছিল না, তখন ক্লাস 1-এ 5 বছরে ভর্তি হতে। এই চট বগুলি নিয়ে পাঠশালায় যেতাম, ওখানে চট পেয়ে দিদি বলি এক কে এক বলতেন, আর সেই একজন, আর আমরা সবাই মিলে ওই এক বলতাম। ওই একটা খুব মজার জীবন গেছে, মানে খুব এনজয় করেছি। হ্যাঁ। তো তারপরে গেলাম, গিয়ে ঢুকতেই বললো, আমি বললাম এরকম দুধ আছে? তখন বললো হ্যাঁ আছে। দুধটা এসে মিষ্টি তখনই জাল দেওয়া হয়ে যায়। তো এই রাত্রি 8টা 8:30 দিন দুধটা জাল হয়, কাঁচা অবস্থাতে আছে পুরো দুধটা। আমি বলে এই হয়েছে, বাবা বলেছে, বলে হ্যাঁ নিশ্চয়ই তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি করে দুধ দিয়ে দিল। আমি দুধ নিয়ে এলাম, বাবা ঠাকুরকে অভিষেক করালো। তারপর থেকে বাবার কোনোদিন কাউকে পুজো করতে দেয়, নিজেই করতেন। আর বাবা খুব, মানে দেখুন, এগুলোকে নিষ্ঠা বলবো কি ইচ্ছে বলবো সেটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে সেই দুধ কি কেউ এসে খেয়ে গেল নাকি? না, বলছি আমি নিষ্ঠা বলার যে সেটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে এটা যার যার নিজের উপর ডিপেন্ড করবে। ওই বলে না, মানলে ঠাকুর না হলে পাথর, তোমার ফিলিংসের উপর তুমি ডিপেন্ড করো, তুমি তাকে কী রূপে দেখবে, কী আকৃতিতে দেখবে। তুমি চোখ বন্ধ করে তুমি দেখো এরকম একটা আকৃতি, তা তোমার সেটাই তোমার ফিলিংস, সেটাই তোমার ভেতরে রয়েছে। তো তার বাইরে তোমাকে কেউ বার করতে পারবে। তো নিয়ে এলাম, বাবা দরজাটা বন্ধ করে দিল, ভেজিয়ে দিল, দিয়ে এইসব তো তুমি ওপেন কিছু করতে পারবে না। গুরুর সাধনা, গুরুর যাই কিছু থাকে তার একটু সিক্রেসি থাকে, একটা রুদ্ধদ্বার থাকে। কেন সবচেয়ে বড় কথা যে আমি একটা কিছু করছি,
এটা আমার ফিলিংস, কারণ নাও হতে পারে, যার যার নিজের সত্য। আমি সবসময় ভাবি হয়তো আমি একটা কিছু করছি, তোমার সেটা ভালো লাগছে না, আমি আমার অন্তর থেকে করছি, তুমি দেখে এমন হয়তো একটা কমেন্ট পাস করে দিলে, বা তুমি মনে মনে ভাবলে, ওতে কিন্তু তোমার যা ক্ষতি হলো তার থেকে বেশি ক্ষতি হলো আমার। আমি তোমার ভিতরে সেটা দিতে পারি, ওটা আমার মানে নেগেটিভ পয়েন্ট। হ্যাঁ, ওটা আমার নেগেটিভ পয়েন্ট। তাহলে কী হবে, যা হচ্ছে যা না হচ্ছে আমি সাক্ষী, আমিই করছি। তো তারপরে হয়ে গেল। তারপর থেকে আমার বাবা না ওই বাইরে জল খেত না, মানে উনি কোথাও খেতেন না। আচ্ছা। ওনার একটা ধারণা ছিল নিজের যে না, ওই পর থেকে আরও বেশি হয়েছিল। উনি সকালে ওই প্রায় ওই এত বড় একটা কাছের গ্লাস ছিল, ওই জল খেয়ে বেরোতেন, রাত্রে এসে জল খেতেন। ওনাকে কোনোদিন আমি বাইরে জল খেতে, বাইরেও খাবে কি কোনো অবস্থাতে আপনি খাওয়াতে পারবেন না, উনি কারোর বাড়িতে খাবে না, কারোর বাড়িতে যাবে না, কোনো অনুষ্ঠান বাড়িতেও যাবে না। উনি লাস্টে যে ধরুন মায়ের ভোগ দিয়ে আমাদের শ্রাবণ মাসে একটা পুজো হয়তো, শ্রাবণ মাসে মনসা পুজো বিখ্যাত, তা আমাদের বাড়িতে বই পড়া হতো পদ্মপুরাণ, এখনও হয়, এখনও ওই বয়স্ক যারা আসে, মানে কখন কখন আমিও পড়ি, আমার বাড়ি সবাই পড়তে পারে আর কি। সেই ছোটোবেলা থেকেই কানে যেতে যা হয় আর কি, না অজান্তেই মুখস্থ হয়ে গেছে, রোজ মন্ত্র শুনতে শুনতে একসময় নিজেই বলে ফেলেছি। তার জন্য আমাদের শিখতে হয়। তো পুজো হয়, রোববার রোববার ভোগ হয়, বাবা নিজে রান্না করতেন। তাহলে প্রথম গুরু হিসেবে কি বাবা কি দেখছেন? হ্যাঁ, একদম বাবার স্ট্রাকচারটা, বাবার ওইটা আমি ফলো করতাম, খুব ফলো করতাম। আর আমি যখন ভূমিষ্ঠ হলাম পৃথিবীতে, জগৎ দেখলাম, তখন আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। কীরকম হয় না, ওই ক্ষুদিরামের মতন আর কি। যেহেতু আমার আগের দিদি মারা গেছে, তারপরে আমি, তো ওই প্রথম মারা যাওয়াটা কী হয়, যেটা আগেকার দিনের বলে, তারা বলতো যে ওইটাকে না দিয়ে না, ওইটা বংশ পরম্পরা যেতেই থাকবে। আচ্ছা। তো আমাদের সামনের বাড়িতে একজন ভদ্রমহিলা ছিল, সে আমার বাবাকে দাদা দাদা বলতো, তার কাছে ওই খুদ দিয়ে কিশোর দিয়ে তাকে সে বিক্রি করে দিয়েছে, মানে সে নিয়ে গেছে, দান করে দেওয়া হলো। হ্যাঁ, এবং যে কোনো অনুষ্ঠানে তার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। আচ্ছা। বাবাকেও নিয়ে আসতে হবে, মাকেও নিয়ে আসতে হবে, তাকে বলতে হবে। সে যদি বলে হ্যাঁ, তবেই আমি সেটা করতে পারবো আমাকে দিয়ে, নাহলে হবে না। আর উনিও খুব মানে বাড়িতে ওই বই আমাদের পদ্মপুরাণ পড়া টড়া এইসব সব মানে একদম নিজের মতো। আমার একটা কান ফুটো আছে, ওই জন্য ফুটো করে দেয়, ডান কানটা ফুটো করে দেয়, খুঁত করে দেওয়া, শরীরে খুঁত হয়ে গেল, যমরাজ নেবে না আর কি। এরকম একটা দারুণ আর কি, যেমন এই পা কাটা থাকলে বিয়ে পিড়িতে বসতে পারবে না, তার আগে সাবধান যেন কাটা ছেড়ে না হয়, রক্ত যেন না বেরোয়। এগুলো ছিল তখনকার দিনে, সেটাই আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ছোটবেলায় কোনো অলৌকিক ঘটনা মনে আছে? ছোটবেলার অনেক ঘটনাই মনে আছে, কিন্তু সবটা মানে যেটার কোনো মানে উত্তর নেই, বা উত্তর এখনো পাওনি? না, উত্তর আমি সব করার পেয়েছি, ওটা নিয়ে কোনো সংশয় নেই। আমি যাকে যে অনুভব করেছি আমি তার উত্তর, ওটা টেলিপ্যাথির মতো। আমি যখন আগে না বিছানায় ধরো পরিষ্কার বিছানায় ঘুমোতাম না, তখন আমি লেয়ারে থাকতাম। তো সেগুলো পরে, সেগুলো মানে নিজস্ব উপলব্ধি, সে তুমি নিজস্ব অনুভূতি, তুমিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি 5 বার একটা লোককে ডাকো, সে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে, জেগে ঘুমোচ্ছে, 6 বার জোরে তখন থমক দেবে, সে কিন্তু তারপরে উঠে পড়বে, সে কিন্তু ঘুমায়নি। ওই ওঠাটা তুমি বুঝতে পারবে ও না ঘুমিয়ে উঠে পড়ছে, কারণ এরপরে ডাকবে না, এরপরে সে মারবে, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়বে। তো সবই তাই, তুমি নিজেকে যতটা যেভাবে তুমি বিস্তার করবে, নিউটন লয়ের মতো আর কি, যতটা দেবে ঈশ্বর তোমাকে ততটাই দেবে। আমার 3 বার দীক্ষা হয়েছে। আচ্ছা। প্রথমবারটা ছেড়ে দাও, পরের বারটা হয়েছিল আমার তারাপীঠে, নির্মলানন্দ তীর্থনাথ নির্মল বাবার কাছে, ওই শ্মশানে ওনার আশ্রমের ভেতরে। তখন তারাপীঠও তো জঙ্গল, গেলে ভয় লাগবে। ওখানে দীক্ষা হয়েছে, দীক্ষা হয় মানে আমার বাবা যার থেকে দীক্ষা নিয়েছিলেন, পরম্পরায় দীক্ষা নিতে হয়, তো বাবা তাদের জিজ্ঞেস করে বলেছে না আমরা এসব বন্ধ করি। তখন হলো আমার বাড়িতে গেছে, জিজ্ঞেস করেছে, বলে হ্যাঁ। তো আমি ওখানে দীক্ষা নিয়েছি। তো দীক্ষা নেওয়ার পরে যথারীতি ধরো মাসে 2 বারই তারাপীঠ যাব, মাঝখানে তোমার বাড়িটা ছেড়ে গেলাম, কিছু একটা অদৃশ্য ক্ষমতা যেন টানতো নাকি, কোনো রকম 20 টাকা জোগাড় হয়ে গেছে, অঞ্জন আর থাকছে না, অঞ্জন তারাপীঠ যাবি, বিশ্বভারতী ধরবে,
আর গোনাগুন্তি টাকা একদম। আর আশ্রমে তো রান্না নির্মলবাবু আছে, খাওয়ার চিন্তা নেই, গেলে নির্মলবাবু বলে এই চল চলে এসেছিস। আর হোমটা হতো আমাদের, ধরো নির্মল যে হোম করতেন সেটা তোমার চতুর্দশীতে। অমাবস্যায় কিন্তু কিছু হয় না, লোকে বলে না অমাবস্যা অমাবস্যা, অমাবস্যায় খুব একটা কিছু হয় না, হয় চতুর্দশীতে। চতুর্দশীর তিথিটা অনেক ভালো, অনেক ভালো। যেমন ভূত চতুর্দশী বলে না, কালী পুজোর আগের দিন সব ভূত প্রেত বেরিয়ে পড়ে না, ছেড়ে দেয়, যেমন ছেড়ে দেয় একদিনের জন্য বাড়ি ঘুরে এসো, তো ওই রকম। আরও বেশি হয় তোমার পূর্ণিমার চতুর্দশীতে। আচ্ছা, এটা হয়তো কারোর সঙ্গে মিলবে না, এটা নিয়ে আমি কোনো কথা কন্ট্রোভার্সিতে যাবো না, যার যেমন ভাব তার তেমন লাভ। তারাপীঠ মহাশ্মশানে কোনো সময় কিছু অনুভূতি, সাংঘাতিক অনুভূতি আছে, একটু যদি শেয়ার করো। তারাপীঠ মহাশ্মশানে প্রথম তো যে চিতায় বাবা হোম করতেন, আমাদের শক্তিপদ রাজগুরু আছে না, রাইটার, তার একটি ছেলে, সে ডান দিকে বসতো, আমি বাঁ দিকে বসতাম। আচ্ছা, এখন তো বাবা নেই, বাবা স্বর্গবাস করেছেন, দেহ রেখেছেন কাজী, আর সেই শ্মশানও নেই, সেই অ্যাটমসফিয়ারও নেই। আমরা যেমন বসতাম তখন চিতাটা গরম, ধরুন গরম, চিতাটা গরম পুড়েছে সবে, আর উপরের চিতাতে কেউ বসতো না, 3টে চিতা ছিল, যা হোম টোম তো সব নিচে, বাবা উপরের চিতায় বসত। এবং এটাকে কী করতে জানো তো, ওই হাত দিলে গরম, তখনও গরম, ওটাকে রেডি করে তো বাবা আসতেন, গরম পেতে খটখট করতে আমাদের যা। আর ওনার একটা ছিল যে আগে ভালো করে খেয়ে নাও, খেয়ে নাও, প্রথম ঘাবড়ে নাও, খেয়ে নাও, মানে পেটে খিদে থাকলে না সাধনা হবে না, আর খিদে থাকলে আর কোনোদিন খাবে না, তাহলে সাধনা করতে একটা যে কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে। তুমি হোম করতে বসলে তোমার পেটে খিদে পেয়েছে, এবার তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ হোক, বা বাবা তাড়াতাড়ি শেষ করুক, আমি খেতে যাবো, পেট ভরে। উনিও খেতেন, উনি যৎসামান্য ফলাহার করতেন, কিন্তু আমাদের পুরোপুরি খাবে, কারণ ওই তাপ, ধরো এই হোমটা আরম্ভ হলে তো তোমার ওই ছাদ অব্দি যাবে, মানে প্রায় 12-15 ফুট উঠে যায়। হ্যাঁ, এবার ধরো তুমি বসেছো কত 1-2-2.5 হাত দূরে, এবার মানে তোয়ালেটা গরম এরকম ধরলে না ধোয়া উঠতো, শুকিয়ে যেত, এত গরম হয়ে যেত, এত গরম। বাবার ছবি আছে আমাদের, হোমের ছবিও আছে। তো আমরা এখানে তখন অনেকেই যেতাম, ধরো এই স্টিল ফটোগ্রাফার একজন আছে না, ছিল বেটে করে গণেশ, প্রভাকর প্রভু, আমি এখান থেকে অনেক নিয়মিত যেত। হ্যাঁ, এখানে অনেক নামি দামি লোকেরাও যেত, সেটা থাক। কিন্তু কী হতো, ওই হোমটা যখন হতো না, শুকনো লঙ্কা, তোমার বাড়িতে 2টো শুকনো লঙ্কা ঘরে পড়া হতো, তুমি থাকতে পারো না, 2টো হাতিয়ে দিলেও তোমায় দিতে হবে, তোমায় কাশতে হবে। বাবা তো মানে ওই সাধনা তো বাঁ হাতে করে, ডান হাতটা কোনো কাজ নেই, তো ওই যা দেবে ধরো এরকম করে ধরলো, এইখানে রইলো, দেবে কিন্তু এরকম করে। আচ্ছা, তো যেটা দেখেছি এখন, ধরো শুকনো লঙ্কা হলুদ দিচ্ছে, কোনো গন্ধ নেই তার, মুটো সেই 1-2টো নয়, মুট করে হোম করতেন। ধরো 3 ঘন্টা 3.5 ঘন্টা, 12টা 12:30 বসতেন, ওই 4টের সময় একটা ওই পেঁচা হোক কি সারা ডেকে উঠতো, ওনারও হোম ওই 8-10টা শেষ করতেন, ওখানে হোমটা শেষ হতো, সারা রাত চলতো, 12টা 12:30 থেকে 4টে 4:15 অবধি, ব্রহ্ম মুহূর্ত অবধি, মানে কাক ডাকার আগে অবধি। এটা কখন ওই 80s নাকি? হ্যাঁ ওইরকমই 80s সময়টা। আমার তো জ্ঞান মনে নেই, কত লেখাপড়া করেছি নাকি যে যত জ্ঞান মনে থাকবে, তাহলে তো সাধু হয়ে যেতাম। সাধু থেকে কোন অংশে কম তুমি? না, আমি সাধু না, আমি আমার জগতে সাধনা তো করে যাচ্ছ, সেটা তো যা, সে তুমিও করতে হবে, যার ব্যক্তিগত। তুমি ঠাকুর পুজো করো না, সেটা তো সাধনার অঙ্গ। তুমি ঠাকুর নমস্কার করো না, তোমার বাড়িতে আসন নেই, আছে তো, তো পূর্ণিমা অমাবস্যায় বছরে একদিন হলেও তো পুজো করো, লক্ষ্মী পুজো তো করো বাড়িতে, তাহলে সেটাও তো সাধনা। তুমি যেমন, যার যেমন ভাব তার তেমন লাভ। আমি হয়তো 2টো কথা বেশি বলি ঠাকুরের কাছে, তুমি 2টো কথা কম বলো। আচ্ছা, তারপর ইনসিডেন্টটা শুনি একটু। তা ওকে নিয়ে গেছি, ও বললো দাদা আমি আসছি, ও পয়সা করে জোগাড় করে বলে 20 টাকা। হ্যাঁ টাই কোনো খরচা করবো না, বাবা আছে তো, খাবার চিন্তা নেই, আশ্রমে গেলে তো খাবার চিন্তা নেই, থাকতে না আশ্রমে থাকবো, কোনো অসুবিধা নেই। আর সারা রাত তো হবে থাকবো, সকালবেলা ট্রেন ধরবো, চলে সন্ধ্যাবেলা যাবো 4টে ট্রেনে, রাত 9টায় পৌঁছবো, তারপরে ঘুমে যাবো,
গিয়ে রেডি ফেডি হয়ে স্নান টান করে হোমে যাবো, হোম সারবো, একদম ওখান থেকে জামা কাপড় কোনো স্টেশন। যখন আমরা পৌঁছলাম, ওই এখনও আছে, এখন ওটা বিজন বাবার আশ্রম হয়ে গেছে। তো ওইখানে না একটা শঙ্কর নামে একজন আছে, যার মানে তোমার কী বলবো ওটাকে, মাথাটা রয়েছে। সেটা নির্মল বাবা ওই উনি বলেছেন যে আমি এখান থেকেই তুলেছি। তখন তো মাটি চাপা দিয়ে এমনি ফেলে দিয়ে চলে যেতে, এই পা দিতাম পা ঢুকে যেত। মানে যাচ্ছি অন্ধকার, তো এখন তো লাইট তো অন্ধকার, তো অন্ধকারে কোনো রকম যাচ্ছে, হয়তো পাটা পড়েছে, ওখানে একটা বাড়ি আছে, পাটা ঢুকে গেল। ওই শঙ্করের কাছে না, তুমি এখনো যদি যাও কখনো, তুমি ওখানে যাবে, এই যেখানে শিবাভোগ তলাটা আছে না, এই গাছটা আছে, বেদি করা আছে, ঠিক তার পূব দিকে ছিল আমাদের আশ্রম, বড় আশ্রম। এখন তো সব সাইজ হয়ে গেছে, তো ওখানে গিয়ে দেখবে প্রথম যে ঘরটা, সেখানে শঙ্কর আছে। আচ্ছা। আর বাবার ওখানে ধুনি জ্বলতো, মানে তুমি কিছু আগুন টাগুন নেই, তুমি ধুনো দিয়ে এরকম দেবে, ভাস্কর। ওই ধুনিটা উনি জ্বালিয়েছিলেন, আমি ওনার গুরুদেবকেও দেখেছিলাম। আমি ওই শ্মশানে ধরো অঘুরি সঙ্গে সারা আমার বাবার যাই, কাজ ছাড়বি না কিন্তু, খুব রাগি কিন্তু, তোকে ভরসা করে তুই সঙ্গে সঙ্গে থাকবি। সারা রাত বাচ্চাল পড়া, নেপাল থেকে, নেপালের মহারাজার ওরা থাকে নাকি শুনেছি, এইরকম রোগা পেট আর পিঠ লাগানো, কি তার অদ্ভুত শক্তি, অদ্ভুত শক্তি। মানে মাটি তুললে লোকে ভয় পাবে, ওটা বান্না হয়ে যায়। তো অগ্রার খুব, কিন্তু খুব মিষ্টভাষী, খুব শান্ত মেজাজ, কিন্তু খেপিয়ে দিলে মুশকিল। তাই জন্য আমার গুরুদেব বলতেন, সেটা পরে আসি, তো ওখানে যাবে, তুমি একটা সিগারেট ধরাবে, তুমি ধরাবে না, তুমি একটা সিগারেট মোমবাতি দিয়ে জ্বালাবে, জ্বালিয়ে তোমাকে নাড়াতে হবে না, একমাত্র সিগারেটটা টানলে, একটা স্মোকে একটা টান দিলে কিন্তু এটা জ্বলতে জ্বলতে তোমার শেষ হবে। না টান দাও, নিভে যাবে, আস্তে নিভে যাবে। এবার তুমি আজও পরীক্ষা করে গিয়ে দেখো, ওইটা ধরাবে এরকম করে, বিজন বাবা আছে, ওকে আমার নামও চেনে হোক, যেতাম ওখানে, তো ওখানে দেবে, ওর মুখে ঠোঁটে লাগিয়ে দেবে, ওটা তো অন্ধ, তুমি বসে দেখবে, ফ্লেমটা দেখতে পাবে, ওই টানছে, তুমি দেখতে পাবে আমার সিগারেট টানা যে আগুনটা ওঠে, ওইরকম আগুনটা উঠছে, আর ঠিক ওই যে রাউন্ডটা আছে সাইড দিয়ে বেরোচ্ছে ধোঁয়াটা, ধোঁয়া তুমি দেখতে পাবে না, তুমি ওইটা দেখবে, ওই ফ্লেমটা দেখতে হবে, আর উপরে যে ধোঁয়াটা উঠছে এটা দেখতে হবে। ভেতরে যেটা সেটা করতে থেকে বেরোচ্ছে সেটা কেউ জানে না, খেয়ে ফেলছে না ফেলে দিচ্ছি জানি না। তো তখন কি হয়, তুমি এটা দেখলে তো, আর সিগারেটের এন্ডে গিয়ে যে রাউন্ডটা থাকে, ফিল্টারটা থাকে, ওইখানে গিয়ে নেমে যাবে। ওকে এখনো স্নান করতে হয়, খাওয়াতে হয়, নাহলে তুমি ঘরে থাকতে পারবে না। ওকে কীভাবে চালনা করে জানি না, কিন্তু আমার বাবা, ওর নাম ছিল শঙ্কর, বাবাকে আমি দেখেছি ওই তারাপীঠ শ্মশানের ভিতরে মাঝরাতে উঠে না অনেককে তাড়িয়ে দিতে, মারতে। ভালো করতে পারো না, খারাপ করতে এসছো। আমরা তো সত্যি তারাপীঠ মহাশ্মশান নিয়ে অনেক কিছু না জানা কথা তোমার কাছ থেকে জানতে পারছি, তো আরো যদি এরকম কিছু বলো। তুমি না জানা কথা নয়, মোটামুটি যারা যায় তারা একটু ঘুরলেই এগুলো ওখানে দেখতে পাবে, ফিল করতে পারবে। কিন্তু আজকে কি সত্যি ওই ফিলটা পাওয়া যায়? কারণ আমি লাস্ট মাস 6 আগেও গেছিলাম, মানে এখন এলইডি লাইটে ভরে গেছে গোটা শ্মশানের মধ্যে, যথারীতি তোমার কনস্ট্রাকশন, ইট কাঠ বালিপিট সুন্দরভাবে পাঁচিল করে দিয়েছে ওই শ্মশানের ব্যাক সাইডটায়, যার ফলে এখন তো সেই অন্ধকারের মজাটা বোধহয় পাওয়া যায় না। আমি যাইনি বহুদিন, এখন গেলে আমি মানে শিওর যে তুমি খুব আশাহত হবে। যেদিন আশাহত আমি হইনি, যেন প্রকৃতির টানে যেটা চলবে সে মেনে নিতে হবে, আশাহত হয়নি। আগে একজন সাধু বা বৈষ্ণব, তাদের যে জায়গাটা ছিল, আজ তো সেই জায়গাটা নেই। তার কারণ অরিজিনাল আর কে অরিজিনাল না তুমি বুঝতে পারবে না, ওটাই হচ্ছে প্রবলেম। এই যে কুম্ভদেব কত ধরা পড়ছে, এই ঢং করে এসছে, ও সেজে এসছে, ওই করছে, সে সেই করছে, সেটা তো তুমি আমি কিছু করতে পারবো না, বিধাতা করবে। তুমি আমি কি অন্ধবিশ্বাস করবো না, এও ঠিক এও ঠিক, চিঠে শুলেও ঘুমোবে, কাছে শুলেও ঘুমোবে, আমাদের বাইরে যেতে পারবো না। তো আমরা যেটুকু তোমার ভেতরের অন্তরাত্মা যেটুকু তুমি নেবে,
নিগড়ে সেটা তোমার, নিয়েটা তোমায় জানতে হবে। আর তখন কি ছিল, তোমার যদি একবার ইচ্ছে প্রকাশ হতো, দেওয়াটা তার দায়িত্ব ছিল, সে তোমায় দিয়ে দিত। এই মহাবিঘ্নরাজ তেলটা মাথায় মাখ, চুল ভালো থাকবে। এখন সে কেউ দেবে না, তোমাকে দেখে ঠিক করতে হবে তুমি কোন তেলটা মাখবে। তখন তো একটা তেল, এখন 100টা তেল। ঠিক কথা। এমনই, এইটাই তাই, এর বাইরে কিছু নেই। এবার তুমি যদি যাও, যেমন মহাশ্মশানে না একটা পাট আছে মাঝখানে শ্মশানে, ও পাশে একটা পাট, এ পাশে একটা পাট। এ পাশের পাটটা এরকম দাহ হয়, ও পাশের পাটটা কিন্তু মাটির চাপাতে, মানে বৈষ্ণবদের ওঠা জায়গা। তারাপীঠের কাছেই তো আরেকটা জায়গা আছে যেখানে, মানে আমি গেছিলাম দেখতে, জায়গাটার নামটা মনে আসবে, তো গেলে দেখবে শুধু মানে কৃষ্ণের জায়গা, ওখানে গরু চলাতেন নাকি, শোনা কথা, দেখা নয়, জানা নয়। কেন উনি কবে এসছে আমি তো জানি না। উনি ইস্কনের একটা মন্দির আছে, ওই গ্রামটা পেরিয়ে মন্দির যেতে হয়, ওখানে নিমাই চাঁদ জন্মেছে, সেই বাড়িটা এখনো আছে, যাও দেখতে হবে। ওই নারকেল গাছ জলের উপর যেমন বেঁকে আছে, ওই ঘরটা আছে যেখানে উনি জন্মেছিলেন। আমরা এখানে যাই ওখানে, যেমন বামদেবের বাড়িতে যাই, তেমন আমরা এখানেও যাই। তো এবারে ওখানে তো আমি দেখলাম ওই হোম হয়, আর তারপরে তোমার যে যেটা ধুনিটা কিন্তু চিতার পোড়া কাঠ দিয়ে জ্বলে। এবং প্রত্যেক দিন তো ওখানে ঠিক কোনো না কোনো বডি আসবেই, বডি আসতেই হবে সকালবেলা, মানে এটাও কিন্তু একটা মিরাকেল না? সকালবেলা বডি না তো মায়ের হবে না, সেটা মিরাকেল। আর তারপরে ওই নদী, এখন তো নদীটা খরস্রোতা নেই, ওই নদীতে নামলে তুমি দাঁড়াতে পারতেন না। আমরা যখন নামতাম, এত স্রোত ছিল, এত টান, মানে কোমর অবধি জল, পা মনে হয় টেনে তোমায় শুয়ে দেবে, এত টান ছিল। তারপরে ওখান থেকে বাবা বললেন আমার যে চল তোমার সঙ্গে কামাখ্যা চল। সেটা আমার যাওয়া হয়নি। তারপরে যেটা বলতে গেছি, আমার সঙ্গে গেল না প্রোডাকশন যে ছেলেটি, আমরা ঢুকেছি, বাবা বললো কোথায় যাচ্ছিস, যাই একটু মন্দিরে যাই। আর তখন মন্দিরের মোটামুটি সবাই আমাদের চিনত, তখন তো মাকে ওই রেলিং ফেলিং ছিল না, ফাঁকা, তো আমাদের সবাই চিনত, সবাই যারা পান্ডারা ছিল আরম্ভ করে যারা ওখানে ভোগ রান্না করতো সবাই চিনত। তো বাবা হাসছে, বাবা দাড়ি ছিল তো, দাড়ি ছিল করে হাসছে, যা দেখ খাবি তো না, দেখি একটু ওখানেই ভোগ পাওয়া যায় যদি। তো গিয়ে দেখলাম না, পুজো তো দিয়ে দিয়েছি, যেখানে এই মন্দিরের পেছনে রান্না হয় ওপাশ দিয়ে আছে, এই ভিআইপি ঢোকে নিচটায়, হ্যাঁ এখন তো 1000 টাকা দিয়ে ঢুকতে হয়, ভিআইপি ওপাশ দিয়ে ঢুকতে হয়, ঢুকে সিঁড়ি দিয়ে উঠে এপাশে ঢুকতে হয়, পেছনের দরজা। তা ওখানে দাঁড়িয়ে আমি, সব পুজো হয়ে গেছে, ভোগ নেমে এসছে, ওইটারই বাইরে একটা দরজা আছে, সেই দরজার সামনে ভোগ ওরা ওই কোপন করে দেয়। ধরো আমি একটু ভোগ নেবো, বা আমি ভোগ দিতে পারিনি, আমি একটা দক্ষিণা দিতে চাই। দক্ষিণা ছাড়া কোনো মন্দিরে দক্ষিণা ছাড়া, তো দক্ষিণা দিতে আর মানে আমি দেখেছি গিয়ে না ওই টাকা বাঁচে, এরকম কত দেবো ঠিক করে নিয়ে যাবো, যে এতটা দেবো পকেট থেকে তুলবে দিয়ে দেবে। যাই হোক, সেটা যার যার। এবার ওখানে আমি গিয়ে বললাম, বাবা বললাম, আমার সঙ্গে ছিল ছেলেটি, মানে তো নিচে অনেক দানা পড়ে থাকে, তো দিতে গেলে তো নিচে পড়ে, আর ওখান থেকে একটা দানা হাতে দাও না, তাতেই হবে, তাতেই আমার হবে। ও দিল না, আমাকে মেজাজ দেখালো, হ্যাঁ টাকা ছাড়া হবে না, পয়সা ছাড়া হবে না। যাই হোক, মানে ওর ডিউটিটা ও করেছে, আমার ডিউটি আমি চেয়েছি, দেয়নি। আমি যে ছেলেটিকে বললাম চল, না হঠাৎ দেখে একজন এসে খাওয়াতে আমার হাতটা ধরেছে, গেরুয়া গামছা পরা, মাথায় এরকম বাঁধা, গলায় মালা ফালা, দাঁড়িয়ে আছে, সাধু মনে হলো, মানে মন্দিরের কে ধরে টানছে। এটা মোটামুটি আমি সবাইকে গল্প করেছি, যে আমার গুরুদেব বলতে তারাপীঠ না পারাপীঠ, এই মাটি হজম করা খুব শক্ত রে, কারা কারা এই মাটিতে পা রেখেছে সেটা ভাব। ওদের জ্ঞান দিত সবসময়, তারাপীঠ এটা পারাপীঠ, এটা কিন্তু তারাপীঠ না, এটা পারাপীঠ, হজম করতে পারবি না, কাজে বুঝে পা ফেলবি, যে পা ফেলতে গিয়ে হজম করতে সেখানে পা ফেলবি না। ঠিক আছে, গেলাম,
ধরে টানচান না যাবো না। তো ও বলছে মামা কী করবি? আমি না দেখ, তারপরে যদি বাসন মাজতে বলে ওই হাঁড়ি করাই দেখেছিস তো, খুব মারবে কিন্তু। উনি বলছে না না কেউ কিছু না, শোনো ওই সে টান ছাড়ছে না, আর ওর সঙ্গে জোরে পারছি না, টেনে নিয়ে ওই পেছন দিয়ে নিয়ে ঢুকিয়েছে ভেতরে। এবার তো আমার ভাবছি কী হবে, আরে জামাই হবে, বাবা তো নির্মলবাবু তো আছে, এখান থেকে বলবো কাউকে, যা নির্মলকে বল আমাদের এরকম ধরে রেখেছে। আর নির্মলবাবু খুব মানত মানে সব, কেন উনি বছরে একদিন দুদিনই মন্দিরে যেতেন ভোরবেলা একদম 3:30। তো ওনাকে সবাই মানত খুব। এবারে আমাকে নিয়ে বসিয়েছে, এই 4-5 জন সাধু বসেছে, তারপরে আর 2-4 জন, 5-6 জনের পরে আমি আর আমার সঙ্গে ছেলেটি। খিদে তো পেয়েছে, সঙ্গে টিউশন কিছু করে পুজো দিতে যাবো। এবারে মন্দির থেকে ওই থালা বার করছে, আর এই হাঁটু গেড়ে এরকম করে বসে না, এই হিপটা পায়ের গড়ালের উপরে দিয়ে যে দিচ্ছে, সে ওইভাবে 4-5 জনের পরে আমাদের দিয়েছে। তো ভাত ডাল তরকারি তো পেট ভরে খেয়ে দিয়েছি, মানে এটাই বোধ হয়। তারপরে কী কী আছে মেনু তো জানি না, তো বিয়েবাড়ির মেনু লিস্ট পাইনি তো মায়ের বাড়ি, যে মেনু দেখে এটা খাবো না, এটা পাবো না। এরপরে আসছে ধরো ভেতর থেকে অন্নভোগ আসছে, অন্নভোগ প্রথমে আসছে, এরপরে ওই আমিষ যেটা মাছ থাকে, হ্যাঁ মাছ থাকে, তারপরে বলি এই থাকে সেই থাকে, সেটা আসছে দিচ্ছে। এবার তার তো জায়গা নেই পেটে। আমি বলছি ওকে, রে উঠতে পারবো না, বিকেলে ট্রেন আছে তো, না চলে সে পড়বো। ও বলছে শোয়াবে কালকে 6টা থেকে, তারপরে ধরো মিষ্টান্ন কমলাভোগ পর্যন্ত, মানে মানে আমার মনে হচ্ছে হা করলে দেখা যাবে খাবারটা। খাবি না চলে যাচ্ছিলি, দেখ উনি ঠিক জুটিয়ে দিল, অত রাগ দেখিয়ে চলে যাবি, হাত ধরে বসিয়ে খাইয়েছি। এই ফিলিংস তুমি কাকে বল? তোমায় বললাম, তুমি যদি একটা কিছু সাইড টক করো, আমার বলাটা পাপ হবে।